চ্যাপ্টারে আমরা এটা পড়ছি। What do you mean by corporate governance? Corporate governance is a system which System by which direct and control. Which directed and control. Okay, it has set of rules and regulation. আপনারা দেখতে পাচ্ছেন? স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। স্যার আমরা কি বলতে পারি যে কর্পোরেট গভর্নেন্স ইজ এ কালচার অফ কর্পোরেশন? রাইট, হতে পারে কালচার, বাট তার সাথে আমরা বলছি কালচার তো অবশ্যই, সিস্টেম মানেই কালচার, হুইচ ডিরেক্টেড এন্ড কন্ট্রোল, এই কালচারটা কি করে আপনার ডিরেকশন দেয় এবং কন্ট্রোল করে। আমরা এখানে দেখতে পাচ্ছি কর্পোরেট গভর্নেন্স, অবজেক্টিভ অফ কর্পোরেট গভর্নেন্স। ঠিক আছে, তাহলে আমরা তার সবাইকে আনমিউট করে দেন। হ্যাঁ, আমরা যদি দেখি the term corporate governance is neither defined by the legislation. আমাদের দেশে আসলে কর্পোরেট গভর্নেন্স কেন দরকার? কর্পোরেট গভর্নেন্স এমন একটা জিনিস, এখানে আপনার কোড অথবা আপনার যে আইন ল, সেই ল গুলা যখন কাভার করে না, ল আইন যেগুলা যতটুকু পর্যন্ত বলা আছে সে পর্যন্ত মানলেই হয় না। অর্গানাইজেশনের আরো মোর ইফেক্টিভ এবং ট্রান্সপারেন্ট করার জন্য আরো বেশি আপনার এমফাসাইজ করা দরকার, আরো বেশি সিস্টেমেটিক হওয়া দরকার। সেই সিস্টেমেটিক গুলা কোর্টের যে আইন অথবা কোর্টের যে রায়, সেই রায়গুলা অথবা অন্যান্য যে লেজিসলেশন যে প্রসেস আছে, কনস্টিটিউশন থেকে শুরু করে যত প্রকার আইন, কোম্পানি অ্যাক্ট বলি, আমরা বলি যে আপনার লেবার ল, যত কিছু বলি না কেন সবগুলাই কাভার যখন দেয় না, তখন এটাকে আরো মোর ট্রান্সপারেন্ট করার জন্য আসলে এই গভর্নেন্স সিস্টেমটা ক্রিয়েট করছে হইল। কারণ আমরা ডে বাই ডে যত মডার্ন হচ্ছি তত বেশি আমরা ফাঁকি দেওয়ার চিন্তা করতেছি। ল রেগুলেশন লেজিসলেশন যে পরিমাণ আছে সেগুলো শুধু কমপ্লাই করে আমরা চলে যাচ্ছি, আমরা সেগুলা মানতেছি না। সেই মানার জন্য এবং সেটাকে আরো ইফেক্টিভ করার জন্য আমাদেরকে এই কর্পোরেট গভর্নেন্স সিস্টেমটা চালু করা হবে। The term corporate governance is neither defined by the legislation nor it has been defined by the court. Corporate governance is the system by which companies are directed and controlled. এটা আমরা যেটা বললাম, corporate governance is primarily concerned with the effective control, business efficiency, and accountability of the management of public listed companies for the benefit of stakeholders. ঠিক আছে, তাহলে আমাদের এই যে গভর্নেন্স বলতেছি, এই কর্পোরেট গভর্নেন্স এর আগে আমরা যে ইথিক্স পড়লাম, এগুলোর মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে স্টেক হোল্ডার, যারা স্টেক হোল্ডার, নট অনলি শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডারদের বেনিফিটটাকে নিশ্চিত করা, বেনিফিটটাকে জবাবদিহিতা আওতায় নিয়ে আসা। হ্যাঁ, স্পেসিফিক্যালি পাবলিক লিস্টেড কোম্পানি। আমি আজকে এই কর্পোরেট গভর্নেন্সের চ্যাপ্টার যতক্ষণ পর্যন্ত থাকে, শুধু আজকে নয়, আমরা 3টা ক্লাস সম্ভবত নিব। 3টা ক্লাসে যত প্রকার কোম্পানি বলবো, সব কোম্পানি হবে পাবলিক লিস্টেড কোম্পানি। আপনি যদি বলি আমি কোম্পানি, আপনি যদি বলেন যে না ওই যে আপনার 2 জনে 5 জনে কোম্পানি করছে, তাদের যদি লিস্টেড না হয়, পাবলিকলি লিস্টেড কোম্পানি। আমরা obviously all of we are familiar about public listed company. ঠিক আছে, আমরা পাবলিক লিস্টেড কোম্পানি কি আমরা জানি যে এইগুলা শেয়ার মার্কেটে লিস্টেড আছে, সেগুলো হচ্ছে কি পাবলিক লিস্টেড কোম্পানি। এই কর্পোরেট গভর্নেন্স আমরা এখানে যা বলবো সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পাবলিক লিস্টেড কোম্পানি ক্ষেত্রে। বিফোর বোর্ড অফ ডিরেক্টরস আপনারা সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছে। জি স্যার।
আপনারা নাকি কমপ্লেন করছেন ইনস্টিটিউটে আমার কথা শুনেন না। আমার তো মনে হয় যখন আপনাদেরকে সুযোগ দেই তখন শুনেন না। ঠিক আছে? হ্যাঁ, স্যার যখন সুযোগ দেন তখন স্যার সবাই আনমিউট করে সবাই রাখে, এই আনমিউট জন্য করে রাখে শোনা বা যায় না। একজনের সাথে একজনের সাউন্ড যাবে, এটাই স্বাভাবিক। ওকে, বোর্ড অফ ডিরেক্টরস আর রেসপন্সিবল ফর দ্য গভর্নেন্স অফ দেয়ার কোম্পানি। এখন আমরা বলছি তাহলে কিসের জন্য কর্পোরেট গভর্নেন্স দরকার? স্টেক হোল্ডারদের বেনিফিট নিশ্চিত করার জন্য। তো কিসের স্টেক হোল্ডার? পাবলিক লিস্টেড কোম্পানির স্টেক হোল্ডার। অন্যান্য কোম্পানির স্টেক হোল্ডার কথা আমরা কিন্তু এখন বলবো না, আমরা বলতেছি শুধু পাবলিক লিস্টেড কোম্পানিদের স্টেক হোল্ডারদের বেনিফিটটা কিভাবে অ্যাকাউন্টেবল করা যায়, ম্যানেজমেন্টের দিকে আরো এফিসিয়েন্সি করা যায়, হ্যাঁ, বিজনেস কিভাবে এফিসিয়েন্সি করা যায়, সেই জন্য আসলে কর্পোরেট গভর্নেন্স। বোর্ড অফ ডিরেক্টরস আর রেসপন্সিবল ফর দ্য গভর্নেন্স অফ দ্য কোম্পানি। এগুলো আমরা আগেও বলছি, যে কোনো কোম্পানির গভর্নেন্স নিশ্চিত করার জন্য রেসপন্সিবল হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরস। শেয়ার হোল্ডার যারা, তারাও রেসপন্সিবল। কতটুকু শেয়ার হোল্ডারদের রোল? কতটুকু শেয়ার হোল্ডারদের রোল হচ্ছে ডিরেক্টর অ্যাপয়েন্ট করা এন্ড দ্য অডিটর, এবং অডিটর এবং ডিরেক্টরদেরকে অ্যাপয়েন্ট করা, and to satisfy themselves that the appropriate governance structure is in place. এই হলো বোর্ড অফ ডিরেক্টরদের রেসপন্সিবিলিটি এবং শেয়ার হোল্ডারদের রেসপন্সিবিলিটি। মেনলি যদি বোর্ড অফ ডিরেক্টরস এবং শেয়ার হোল্ডার তারা যদি ঠিক হয়ে যায়, তারা যদি যথাযথভাবে তাদের রেসপন্সিবিলিটিটা, দায়িত্বটা পালন করে, তাহলে অটোমেটিক্যালি উই সে দ্য অর্গানাইজেশন হ্যাজ ডেভেলপড ফুলফিল কর্পোরেট গভর্নেন্স। The responsibility of the board includes setting the company strategic aims. আসলে বোর্ড যারা, বোর্ডের কাজ কি? বোর্ড কিন্তু ডে বাই ডে যে কাজ ওয়ার্কিং সেগুলো অ্যাক্টিভিটিস গুলো করবে না, তারা কি করবে? স্ট্র্যাটেজিক এইমস সেটা সেট করবে কোম্পানি। Providing the leadership to put them into effect, supervising the management of the business and reporting to shareholders on their stewardship. তারা যে কতটুকু অগ্রসর হলো সেটা শেয়ার হোল্ডারদেরকে রিপোর্ট করবে। তাহলে বোর্ডের রেসপন্সিবিলিটিটা কি? বোর্ডের রেসপন্সিবিলিটি হচ্ছে সেটিং কোম্পানি স্ট্র্যাটেজিক এইমস, প্রোভাইডিং দ্য লিডারশিপ টু পুট দেম। প্রোভাইডিং লিডারশিপ মানে কি? তার ম্যানেজমেন্ট হায়ার করবে, ম্যানেজমেন্ট মানে নিয়ে আসবে। লিডারশিপ মানে হচ্ছে এখানে ম্যানেজমেন্ট, এমডি থেকে শুরু করে ম্যানেজমেন্ট তারা হায়ার করবে। সুপারভাইজিং দ্য ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টকে সুপারভাইজ করবে, ব্যবসা কি ঠিকঠাক মতো হয়েছে কিনা, এক মাস মান্থলি অথবা কোয়ার্টারলি, হ্যাঁ, সেমি অ্যানুয়ালি অথবা উইকলি, তারা এগুলো সুপারভাইজ করতে পারবে। অ্যান্ড রিপোর্টিং টু শেয়ার হোল্ডার অন দ্যাট স্টেটওয়ার্ডশিপ, এবং শেয়ার হোল্ডারদের বরাবর তারা রিপোর্ট করবে। এ হচ্ছে বোর্ডের রেসপন্সিবিলিটি। And corporate governance is therefore about what the board of the company does and how it sets and the values of the company. And it is thus distinguished from the day-to-day operational management of the company by full-time executive. যেখানে কর্পোরেট গভর্নেন্স থাকবে সেখানে ফুল টাইম এক্সিকিউটিভদের, তারা ডে টু ডে অপারেশনাল কাজগুলো করবে, কোম্পানির কাজগুলো করবে, ডে টু ডে কাজগুলো করবে ফুল টাইম এক্সিকিউটিভ। এবং এই ফুল টাইম এক্সিকিউটিভের মধ্য থেকে বোর্ড অফ ডিরেক্টররা ঠিক থাকবে, সবসময় আলাদা থাকবে, স্বতন্ত্র থাকবে। The purpose of corporate governance is to facilitate effective entrepreneurial and prudent management that can deliver the long-term success of the company. তাহলে যদি আমাদের বলা আছে যে আমাদের কর্পোরেট গভর্নেন্সের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে is to facilitate effective entrepreneurial and prudent management that can deliver the long-term success of the company. এটার ওই উদ্দেশ্যের কারণেই লং টার্ম যেন সাকসেস হয়, হ্যাঁ, লং টার্ম যেন কোম্পানি সফলতা পায়, সেটার জন্য আসলে কর্পোরেট গভর্নেন্স। অবজেক্টিভ অফ কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট গভর্নেন্সের অবজেক্টিভ কি? আমরা যা বললাম এতক্ষণ, আসলে এগুলোই অবজেক্টিভ। অবজেক্টিভগুলো কি? মোর ট্রান্সপারেন্ট করা, ফুল ডিসক্লোজার করা, আরো অ্যাকাউন্টেবিলিটি বাড়ানো, ইকুইটিভের ট্রিটমেন্ট টু শেয়ার হোল্ডাররা যেন যথাযথভাবে ইকুইটি ট্রিটমেন্ট পায়, সেলফ ইভ্যালুয়েশন, ইনক্লুডিং শেয়ার হোল্ডার প্রয়ার,
শেয়ার হোল্ডার্স ওয়েলথ ইনক্রিজ করা, নট প্রফিট ইনক্রিজ করা। আমরা ফিনান্সে আমরা যারা বিজনেস গ্রাজুয়েট থেকে আসছি আমরা জানি, হ্যাঁ, কোম্পানি আলটিমেট লং টার্ম গোল কি? লং টার্ম গোল হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, নট প্রফিট ম্যাক্সিমাইজেশন। সেটা যদি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করতে চায় তাহলে দ্যাট মিনস the organization must have effective corporate governance. তাহলে আমরা বলবো যে অবজেক্টিভগুলো কি পাবো কর্পোরেট গভর্নেন্স? Effective corporate governance is transparent, protects the rights of the shareholders, includes both strategic and operational risk management. As interested in long-term earning potential as it is the actual short-term earning, and hold directors accountable for their stewardship of the business. আমরা যেগুলো বললাম সেগুলোর ক্ষেত্রে কি কি আছে এখানে? ট্রান্সপারেন্সি এন্ড ফুল ডিসক্লোজার। তাহলে কর্পোরেট গভর্নেন্সের একটা অর্গানাইজেশন দরকার হচ্ছে এই জন্য, কারণ হচ্ছে দোজ গাইডলাইন্স ইনক্লুড কর্পোরেট গভর্নেন্সের যে গাইডলাইন সেখানে থাকে কি কি থাকে? ইনক্লুড মোস্ট অবজেক্টিভস অফ দ্য কর্পোরেট গভর্নেন্স policy in an organization such as transparency and full disclosure, accountability, equitable treatment of shareholders, self-evaluation, increasing shareholders' wealth. তাহলে আমরা যদি বলি এগুলো আমরা তাহলে ট্রান্সপারেন্সি ডিসক্লোজার কি আমরা তো বুঝছি যে অর্গানাইজেশনটা আরো ট্রান্সপারেন্ট হতে হবে। আপনি যদি বোর্ড অফ ডিরেক্টররা যদি ডে টু ডে অপারেশন কাজ করে তাহলে বোর্ড অফ ডিরেক্টরের স্ট্র্যাটেজি যথাযথভাবে করতে পারবে না। তারা ওখানে আপনার যারা ম্যানেজমেন্টে আছে তারা ম্যানেজমেন্টে তারা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে না। ঠিক আছে? অ্যাকাউন্টেবিলিটি, কার দায়িত্ব কতটুকু সে অ্যাকাউন্টেবল হতে হবে। গভর্নেন্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি আপনার হচ্ছে যার যে কাজ সেই কাজটা যথাযথভাবে করাটাই হচ্ছে আসলে গভর্নেন্স। এই হলো আমরা কর্পোরেট গভর্নেন্সের উদ্দেশ্যগুলো, পারপাস। দেন বলা হচ্ছে ইন্টারাকশন অফ কর্পোরেট গভর্নেন্স, ইথিক্স এন্ড ল। আমরা আগের আমরা একটা ইয়ে করছি, ডায়াগ্রাম দেখলাম এর আগের চ্যাপ্টারে, ইথিক্যাল কনফ্লিক্টের ইন্টারাকশন গুলো কি রকম সেই ডায়াগ্রামটাই আমরা এখানে যদি এরকম আসে ইন্টারাকশন কর্পোরেট গভর্নেন্স, ইথিক্স এন্ড ল, ইচ্ছা করলে আপনি ওই ডায়াগ্রামটাও এখানে দেখাই দিতে পারেন। ঠিক আছে? কিন্তু আমরা ইন্টারাকশনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ইন্টারাকশন অফ কর্পোরেট গভর্নেন্স, ইথিক্স এন্ড ল। কর্পোরেট গভর্নেন্সের উদ্দেশ্য কি? শেয়ারহোল্ডারদের, স্টেক হোল্ডারদের বেনিফিট বাড়ানো। ইথিক্স এর উদ্দেশ্য একই, ঠিক। ল এর উদ্দেশ্য কি? আলটিমেটলি একই, কিন্তু যেখানে ল অনেক ক্ষেত্রেই আপনার এই জিনিসটা যখন ট্রান্সপারেন্ট করতে পারে না সেটাকে আরো মোর ট্রান্সপারেন্ট করার জন্য আসলে গভর্নেন্সটা। ক্লিয়ারলি দেয়ার ইজ এন ওভারল্যাপ বিটুইন বিজনেস ইথিক্স, কোম্পানি ল এন্ড কর্পোরেট গভর্নেন্স। ঠিক আছে? ওভারল্যাপ মানে একটা আরেকটা মানে একই, অনেক কিছুই সেম। কোম্পানি ল ইজ মেড আপ অফ ইথিক্যাল প্রিন্সিপালস এন্ড স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার which legislators and the courts have thought it right and proper to instinct within the law of the land. ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে এটা আমরা যদি এরকম ওভারল্যাপিং আসে বা ইন্টারাকশন আসে তাহলে আমরা ওই গ্রাফটা দিব। এই জন্য আমি এখানে ডিটেলস আর আলোচনা করিনি। The main cause of main cause of concern historically has risen because of the consequence of the separation of ownership and control of company. As per law, for both public and private companies, the board of directors public and private companies, the board of directors is subject to overlap. এটা হচ্ছে ডেভেলপমেন্ট, কর্পোরেট গভর্নেন্স ডেভেলপমেন্ট রুলার। আমরা এতক্ষণ পর্যন্ত যা বললাম এর মধ্যে কোনো প্রবলেম আছে? আমি একটু আপনার এটা একটু কাইটে দিতে যাচ্ছি, দেখি একটু হয়তো আপনাদের একটু সমস্যা হইতে পারে, সময় লাগতে পারে হয়তো।
এটা মাঝে একটা ইয়ে হিসেবে। আপনার কর্পোরেট গভর্নেন্স পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে? ভাই আপনারা একটু এই শব্দ বন্ধ করেন না ভাই। বুঝতে পারছেন? এই এসে আর কে ভাই আপনি মিউট করেন আপনার ক্যামেরাটা বন্ধ করুন ভাই। হ্যাঁ খালি মানে কি অবস্থা উনি নাই যদি সুযোগ না দেই তাহলে আপনার কথা বলবেন কিভাবে? তো মিউট যদি না করে রাখেন তাহলে হবে না। এই যে দেখেন, আমরা যখন কর্পোরেট গভর্নেন্স আলোচনা করব, আমরা এখান থেকে আলোচনা করব বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কর্পোরেট গভর্নেন্স কোড ইস্যু করছেন লাস্ট 3rd June 2018. 3rd June 2018. This is the last issued corporate governance code by Bangladesh Securities and Exchange Commission. আপনারা মোস্ট প্রবাবলি আপনাদের গ্রুপে হয়তো আছেন, হ্যাঁ, আপনারা না থাকলে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে ঢুকে সেখান থেকে এটা কালেক্ট করতে পারেন। এবং আপনাদের গ্রুপে যে আমি শুধু এই যে কিছু মার্কিং করে দিচ্ছি সেটা সহ আপনাদের এখানে আছে, আপনারা সেখান থেকে এগুলো নিবেন। কর্পোরেট গভর্নেন্স কি, এই যে দেখেন, আপনাদের সাথে আলোচনা করতে হবে, না তো আপনারা বুঝবেন না। এতক্ষণ আমরা যেগুলো বলতেছি গভর্নেন্স কি, একটু বললাম যে আপনার যেখানে ল কাভার দেয় না সেইটা কর্পোরেট গভর্নেন্স, তাহলে অনেকে আবার কনফিউশন করে ফেলবেন। তার মানে কি লর চেয়ে কর্পোরেট গভর্নেন্স বড় হয়ে গেল? না, লটাকে আরো মোস্ট ট্রান্সপারেন্ট এবং মোস্ট ফ্রুটফুল করার জন্য, অ্যাকাউন্টেবল করার জন্য আসলে কর্পোরেট গভর্নেন্স। সবাই মিউট রাখবেন, যিনি কথা বলবেন একজন একজন করে আপনি আনমিউট করেন। স্যার, এসসিসি তো বিভিন্ন টাইমে ডিরেক্টিভের মাধ্যমে বিভিন্ন কর্পোরেট গভর্নেন্স বা অন্যান্য কিছু চেঞ্জ করে, তো এগুলো কি এটার সাথে ইনভলভ করতে হবে, অ্যাড করতে হবে। এখন পর্যন্ত কর্পোরেট গভর্নেন্স কোডে মনে হচ্ছে অ্যাড করে নাই, ঠিক আছে? যদি দরকার হয় তাহলে অ্যাড করে দিবে। মেইন হচ্ছে এটাই 2018 সালেরটা। এরপরে যদি কোনো একটা পয়েন্ট, দুটো পয়েন্ট চেঞ্জ হয় তাহলে সেটা এটার সাথে আপনি নোটিফিকেশনের মাধ্যমে যেটা আসবে সেগুলো করে দিন। আমি একটু আপনার প্রয়োজনে মানে বের হয়ে যাবো, আমার এখানে আপনার মাঝে একটা দাগ আসতেছে, ওই ডবল আপনার এটাকে দেখা দিতেছিলাম, এই জন্য সমস্যা হয়েছে। প্রয়োজনে বের হয়ে যেতে পারে, 2 মিনিট 1 মিনিট সময় লাগতে পারে। আমরা এখন কর্পোরেট গভর্নেন্স সম্পর্কে কি বলছি, এতটুকু ক্লিয়ার? কর্পোরেট গভর্নেন্সের অবজেক্টিভ গুলা কি? ফার্স্ট অবজেক্টিভ শুনতেছেন? ফার্স্ট অবজেক্টিভ গুলো বলেন। ট্রান্সপারেন্সি, তারপর হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, তারপর ট্রিটমেন্ট অফ শেয়ার হোল্ডার্স, সেলফ ইভ্যালুয়েশন, হ্যাঁ, ইকুইটেবল ট্রিটমেন্ট অফ শেয়ার হোল্ডার, সেলফ ইভ্যালুয়েশন and increasing shareholders wealth, ensure full disclosure system also. পাওয়ারপয়েন্টটা দেখা যাচ্ছে? Yes sir. ঠিক আছে, তাহলে সমস্যা না, এইভাবেই চলতে হবে, বুঝতেছি। নাহলে আমি বেরিয়ে যেতে হবে, আপনার এখান থেকে বেরিয়ে তারপর আবার ঢুকতে হবে।
রেসপন্সিবিলিটিটা কি, বোর্ড অফ ডিরেক্টরদের রেসপন্সিবিলিটি কি, আর আপনার শেয়ার হোল্ডারদের রেসপন্সিবিলিটি কি? স্যার ঠিকই তো আছে, সমস্যা দেখতেছি না তো। হ্যাঁ, দেখা যাচ্ছে না? আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে বোর্ড অফ ডিরেক্টরদের রেসপন্সিবিলিটি কি? Appoint the director and the auditors and to satisfy themselves that an appropriate governance structure is in place. এটা হচ্ছে থ্যাংক ইউ। board of আর হচ্ছে শেয়ার হোল্ডারদের রেসপন্সিবিলিটি? shareholder responsibility হচ্ছে স্যার the company strategic aims providing না, হয় নাই। কোম্পানির মানে শেয়ার হোল্ডারদের রেসপন্সিবিলিটি হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরদেরকে অ্যাপয়েন্টমেন্ট করা, শেয়ার আপনার অডিটর অ্যাপয়েন্টমেন্ট করা। ঠিক আছে, এটা হচ্ছে শেয়ার হোল্ডারদের রেসপন্সিবিলিটি। ঠিক আছে, তারপর আমরা কি আলোচনা করলাম? ইন্টারাকশন বিটুইন কর্পোরেট গভর্নেন্স ইথিক্স এন্ড ল। এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? আমরা কোনটা বলছি? আমরা যে ইথিক্যাল কনফ্লিক্ট যেটা পড়াইছি সেটা এখানে আলোচনা করতে পারি। ক্লিয়ার? ইথিক্যাল কনফ্লিক্টের যে ডায়াগ্রামটা ছিল ইন্টারাকশন, সেটা এখানে আলোচনা করবে। তারপর এখানে দেখেন একটা পার্ট, এখানে বলা আছে ডেভেলপমেন্ট অফ কর্পোরেট গভর্নেন্স ইন্টারন্যাশনালি কর্পোরেট গভর্নেন্স কিভাবে ডেভেলপ হয়েছে ডে বাই ডে, সেই জিনিসটা আপনারা বইয়ের হেল্প নেবেন, বই থেকে পড়বেন সেটা। ডেভেলপমেন্ট অফ কর্পোরেট গভর্নেন্স ইন্টারন্যাশনালি। ঠিক আছে, আপনাদের সীমা টেক্সট বুক আছে, সেই সীমা টেক্সট বুকে এটা সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে আপনি কিছু কিছু পয়েন্ট শর্ট আকারে আপনি এখান থেকে করবেন। ঠিক আছে, আমার এখানে আমি একটু হালকা একটু আলোচনা করে দিই, বাকিটা আপনারা বই থেকে দেখবেন। The main cause of concern historically যখন কারণটা কি? কারণটা হলো has arising because of the consequence of the separation of ownership and control of the company. এই যে কর্পোরেট গভর্নেন্সের যে ইন্টারন্যাশনাল হিস্টোরিক্যালি কখন আসছে? যখন মনে হয়েছে যে আপনার সেপারেশন দরকার, মালিকানা সত্তা, যেটা আমরা বলি বিজনেসে কি আছে মালিকানা সত্তা, অ্যাকাউন্টিং এর ট্রিটমেন্ট হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল ওনারশিপ। তাহলে সেপারেশন অফ ওনারশিপ যখন আসছে এবং সেগুলো যখন কোম্পানি কন্ট্রোল করার চিন্তা ভাবনা আসলো, তখনই এটা হিস্টোরিক্যালি শুরু হয়ে গেল যে কর্পোরেট গভর্নেন্স ডেভেলপমেন্ট দরকার। As per law, for both public and private companies, the board of directors is subject to the overall control of the shareholders, who are the owners of the company. আইন অনুযায়ী পাবলিক এবং প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টররাই আসলে সব কিছু ওভারঅল কন্ট্রোল অফ দ্য শেয়ার হোল্ডার। বোর্ড অফ ডিরেক্টররা সব আসলে শেয়ার হোল্ডারদেরকে কন্ট্রোল করে, কিন্তু শেয়ার হোল্ডাররা একদিন বোর্ড অফ ডিরেক্টরদেরকেও কি করে? নিয়োগ দেয়। ঠিক আছে, অ্যাপয়েন্ট না করলে কিন্তু বোর্ড অফ ডিরেক্টর হয় না। কিন্তু যেদিন নিয়োগ পাওয়ার পরে বোর্ড অফ ডিরেক্টররাই সব শেয়ার হোল্ডারদের জন্য যা যা করলো বোর্ড অফ ডিরেক্টররাই করবে। ভালো করলেও যা, খারাপ করলেও তা, শেয়ার হোল্ডাররা সেটা মানিয়ে নিতে বাধ্য। কন্ট্রোল অফ দ্য শেয়ার হোল্ডার, হু আর দ্য ওনার্স অফ দ্য কোম্পানি। In practice, প্রকৃতপক্ষে it is public companies which are listed in international stock exchange. মানে পাবলিকলি লিস্টেড কোম্পানি মানেই হচ্ছে আপনি স্টক এক্সচেঞ্জে সেগুলো লিস্টেড হতো। বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ কয়টা? বাংলাদেশের স্টক এক্সচেঞ্জ দুইটা। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর চিটাগং স্টক এক্সচেঞ্জ। চিটাগং স্টক এক্সচেঞ্জ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে যদি লিস্টেড থাকে, আর যদি আমরা বলি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে যদি এটা লিস্টেড হয়, then this is called the listed public listed company. In practice, it is public companies which are listed on international stock exchange, which are the main players in the world economy and which are therefore the main targets of corporate governance. তাহলে আমাদের কর্পোরেট গভর্নেন্সের মূল টার্গেটটা কোনটা বললাম? যেগুলা স্টক এক্সচেঞ্জে লিস্টেড সেগুলোই আসলে মেন টার্গেট। ইন্টারন্যাশনাল যেহেতু এটা বলা আছে ইন্টারন্যাশনাল স্টক এক্সচেঞ্জে যেগুলো লিস্টেড, দ্য ডেভেলপমেন্ট অফ কর্পোরেট গভর্নেন্স ইন্টারন্যাশনালি ডেসক্রাইব দিল। এখানে কিছু আমি ছোট আইটেম ডিসক্রিপশন করলাম।
a major development since the work was by Barley and Neves. Barley and Neves. এই যে মেজর যে আপনার কর্পোরেট গভর্নেন্স ডেভেলপমেন্টটা আসলো, সেটা শুরু হলো বার্লি অ্যান্ড মিলস has been the growth of the institutional investor both in the United States and United Kingdom. আপনার বার্লি অ্যান্ড মিলস একটা কোম্পানি, তারা একটা ইনভেস্টর মানে কি, তারা শেয়ার কিনে, ঠিক আছে, প্রচুর শেয়ার কিনছে এবং কিনে রাখছিল কোথায়, ইউনাইটেড স্টেট, আমেরিকা এবং ইংল্যান্ড, দুই দেশেই, ইউনাইটেড স্টেট আর ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, দুই দেশেরই ভালো মানের একজন ইনভেস্টর হচ্ছে বার্লি অ্যান্ড মিলস। যখন দেখলো এই মোর রিসেন্ট টাইমস কর্পোরেট গভর্নেন্স অ্যারোজ, মানে বার্লি মিলস তার পরবর্তীতে যখন আসলো রিসেন্ট টাইমে কর্পোরেট গভর্নেন্স ইস্যুড অ্যারোজ ফার্স্ট ইন দ্য ইউনাইটেড স্টেট ইন দ্য 1980। পরে 1980 সালে আমেরিকাতে যুক্তরাষ্ট্রে প্রথম এই কর্পোরেট গভর্নেন্স শুরু করে। When company boards adopted protective measures of what they consider to be the undesirable takeover measures of what they consider to be the undesirable takeover deals. The recent collapse of the Enron and Qualcomm in the US, যেগুলো আমরা জানি, ওই যে বিশ্বমন্দা যখন আসছে, বিশ্বমন্দাতে এরকম এনরন এবং ওয়ালকম একটা বিশাল একটা কোম্পানি, তারা যখন কোলাপস হয়ে গেল ইউএসএতে, given renewed impetus to governments to take action in order to restore public confidence in the corporate sector. তখন তাদের যখন এনরন ওয়ালকমের যখন আপনার কোলাপস হলো, তখন পাবলিক এই শেয়ার মার্কেটে আপনার ইনভেস্ট করার কনফিডেন্স ফুললি হারাই গেল, ঠিক আছে। তখন এই শেয়ার মার্কেটে এই কনফিডেন্সগুলা, ইনভেস্টরদের কনফিডেন্স ফিরিয়ে নিয়ে আসার জন্য আসলে ইউএসএতে 1980 সাল থেকে এই কর্পোরেট গভর্নেন্সটা শুরু করে। আপনারা বইয়ে আরো ডিটেলস পাবেন, আরো ডিটেলস বই থেকে দেখবেন। তারপরে 2003 ইউরোপিয়ান কমিশন, আমরা আসলে এবং যেহেতু ইন্টারন্যাশনালি বলছে, ইন্টারন্যাশনালি যখন আপনি হিস্ট্রি বলবেন তখন অবশ্যই আমরা শুরু করব ইউএসএ থেকে শুরু করতেছি, কারণ ইউএসএ তো আছে সবগুলা বিশ্বের জন্য মাথা পর্যায়ে, সুতরাং ধরে নেওয়া হয় এইসব কর্পোরেট গভর্নেন্স বলি, এইগুলা বলি, সবগুলো তাদের কাছ থেকে শুরু হয়েছে। তাহলে ইউএসএ থেকে শুরু করলাম, তারপর ইউরোপীয় ইউনিয়নে যাব, ইউরোপীয় ইউনিয়নের পরে ইউনাইটেড কিংডমে যাব, তারপর হচ্ছে চায়না, তার পরবর্তীতে আমরা সাবকন্টিনেন্ট ইন্ডিয়া, তার পরবর্তীতে আমরা বাংলাদেশে আসতে পারি। এই হচ্ছে মানে আমাদের যদি ইন্টারন্যাশনালি কোনো কিছু হিস্ট্রি জানতে চাই, তাহলে আসলে হিস্ট্রিটা এইভাবে, হিস্ট্রিটা লেখাটা স্টেপ। আমরা প্রথম ইউএসএ থেকে শুরু করব, ইউএসএ করে ইউরোপীয় ইউনিয়ন, যেহেতু একটা বিশাল একটা মার্কেট, ইউরোপীয় ইউনিয়ন, তারপর ইউকে, তার পরবর্তীতে আসবে চীন, তারপর আছে ইন্ডিয়া, নেক্সট হচ্ছে বাংলাদেশ, আমাদের দেশের ছিল। Then in 2003 সালে ইউরোপিয়ান কমিশন announced that it did not believe it necessary to formulate a separate code of European corporate governance. যেহেতু ইউরোপীয় ইউনিয়ন ইউরোপের অনেকগুলো কান্ট্রি মিলে একটা ইউনিয়ন, তাদের ইউরোপিয়ান মার্কেট, কমন মার্কেট আছে, কমন কারেন্সি, ইউরো কারেন্সি আছে, তাদের আলাদা ইউরোপিয়ান কর্পোরেট গভর্নেন্সের দরকার, সেপারেট কোড দরকার, এরকম তারা বলছে যে না, আসলে আমাদের এরকম সেপারেট কোড দরকার নাই, তবে আমরা কি করব, একটা ফোরাম তৈরি করব। তারা ইউরোপীয় ইউনিয়ন তখন 2004 সালে অক্টোবরে মাসে তারা একটা ইউনিয়নের কর্পোরেট গভর্নেন্স ফোরাম তৈরি করছে। এই ফোরামে 15টা মেম্বার আছে। দি ফোরাম হ্যাজ 15 মেম্বার্স রিপ্রেজেন্টিং ভেরিয়াস স্টেক হোল্ডার্স ফ্রম অ্যাক্রস দ্য ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের, মানে বিভিন্ন জায়গা থেকে স্টেক হোল্ডাররা, এখানে 15টা স্টেক হোল্ডার রিপ্রেজেন্টেটিভ, 15 জন মেম্বার এই ফোরামের সদস্য। Its overall objective is to coordinate corporate governance efforts of member states. আসলে এবং এটার যে মূল অবজেক্টিভটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের যে মেম্বারদের যে কান্ট্রিগুলো আছে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের যে কান্ট্রিগুলো, সেই ইউরোপীয় ইউনিয়নের সবগুলা মেম্বারদের তাদের দেশের যেন কর্পোরেট গভর্নেন্সগুলা রিপোর্টগুলা একসাথে কি করতে পারে, কোঅর্ডিনেট করতে পারে। এই জন্য তারা একটা ফোরাম তৈরি করছে, ঠিক আছে।
ফোরাম কিন্তু অনেক ক্ষেত্রে ফোরামও আপনার অনেক শক্তিশালী। ফোরাম যদি সঠিকভাবে কাজ করতে পারে তারা কিন্তু অনেক কিছু করতে পারে। তারপর হচ্ছে ডেভেলপমেন্ট কর্পোরেট গভর্নেন্স ইন ইউকে, ইউনাইটেড কিংডম। In the United Kingdom, there have been a number of scandals. আর আমাদের যেহেতু সীমা টেক্সট বুকের মাধ্যমে আসলে আমাদের সিলেবাসটা, সেক্ষেত্রে আসলে ইউকেটা একটু বেশি আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আপনিও ইচ্ছা করলে বেশি করতে পারেন অথবা কমও করতে পারেন, অসুবিধা নেই, আপনি যতটুকু আপনার মতো ইয়ে হয়। তবে যেহেতু সীমা টেক্সট বুকে দেওয়া আছে, সীমাতে আপনার ইউকেটাই বেশি দেওয়া আছে। In the UK, there have been a number of scandals involving the likes of Gunnis and Robert Maxwell, and those highlighted the continuing ability of directors to involve public companies in mismanagement. Those scandals and high-profile company collapses made it clear that effective control of the directors of public companies was not being carried out by the shareholders, with the result that governments and regulators have had to work on other means for control, effective control mechanism. যখন এরকম বড় বড় অনেকগুলো স্ক্যান্ডাল আসতে থাকলো, এর মধ্যে বড় মেজর স্ক্যান্ডাল এরকম অনেকগুলো আসছে, তার মধ্যে গুয়াননেস, রবার্ট ম্যাক্সওয়েল, হ্যাঁ, এরকম যখন তারা হলো, তখন তারা বললো যে না, ডিরেক্টরদের যে এবিলিটি সেটা আপনার কন্টিনিউইং হাইলাইটেড করে না, এখানে পাবলিক কোম্পানির ক্ষেত্রে মিসম্যানেজমেন্ট হয়। তাহলে কি করা দরকার? দোজ স্ক্যান্ডাল এন্ড হাই প্রোফাইল কোম্পানি কোলাপস। দেখলো তো অনেক কোম্পানি কোলাপস হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ এটাই স্বাভাবিক। আপনি মনে করেন যে একটা কোম্পানির শেয়ার হোল্ডার, আপনি শেয়ারে ইনভেস্ট করেন, আপনি শেয়ারের দাম আজকে 10 টাকা শেয়ারের দাম, কোম্পানির কোনো অস্তিত্ব নাই, 10 টাকা শেয়ারের দাম 5,000 টাকা করে দিল, আপনি তো শেয়ারে ইনভেস্ট করলেন, 5,000 টাকা দিয়ে ইনভেস্ট করলেন। কিছুদিন পরে দেখা গেল এই 10 টাকা সে 5,000 টাকা থেকে আপনার 8 টাকা হয়ে গেল। তাহলে আপনি তো জানেন না আসলে কোম্পানির ভিতরে কি আছে, এটা তো কোম্পানির শেয়ার হোল্ডার হিসেবে আপনি কি করবেন? সব তো বড় ডিরেক্টররা জানে তারা কি করতেছে, কখন কি উইন্ডো ড্রেসিং করতেছে, কখন আমাদের মতো এরকম অডিটর যারা আছেন তারা এরকম সাইন করে দিচ্ছে, হ্যাঁ, খুব ভালো রিপোর্ট, এই সেই। আসলে কি এখানে গভর্নেন্স বলতে কিছুই নেই। তখনই আসলে ইউকেতে এটা নিয়ে আরো বেশি চিন্তা ভাবনা করলো যে না, আর কর্পোরেট গভর্নেন্স এইসব আইন লয়ের ঊর্ধ্বে আরো কিছু দরকার, সেগুলা কিভাবে বের করি। দেন corporate governance public listed companies was the subject of the following reports prepared for the stock exchange in the 1990. 1990 সালে তখন তারা এরকম বিভিন্ন কমিটি তৈরি করলো এবং এই কমিটি থেকে বিভিন্ন রকম রিপোর্ট তারা নিল। রিপোর্টগুলা কি কি রিপোর্ট? দ্য কাডবেরি কমিটি রিপোর্ট 1992, কাডবেরি কমিটি রিপোর্ট 1992, দ্য গ্রিনবারি কমিটি রিপোর্ট 1995, হেম্পেল কমিটি রিপোর্ট 1998, the Turnbull report, the Higgs report, and the revised combined code 2003, the Smith report on audit committee 2003. এরকম বিভিন্ন বললাম, মানে একটা দেশে যখন কর্পোরেট গভর্নেন্স সেট করবে তখন অনেকগুলা অ্যানালাইসিস করে, যেটা সেই অ্যানালাইসিসের মতো এরকম বিভিন্ন রিপোর্ট তারা এটা কালেকশন করবে। এখন কালেকশন করতে গিয়ে তারপর এই কালেকশন থেকে আমরা তারা বের করে নিল যে আমাদের দেশে হইতে তাদের দেশে এরকম কর্পোরেট গভর্নেন্স দরকার আছে এবং সেই কর্পোরেট গভর্নেন্সটা কিভাবে তারা এস্টাবলিশ করবে এই নিয়ে তারপরে তারা কাজ করবে। আপনারা বইয়েতে যখন আপনারা যাবেন, আপনাদের বইয়ের নাম্বার হচ্ছে 200, বইয়ের পেজে দেখবেন যে 377 নম্বর পেজ, কর্পোরেট গভর্নেন্স। সেখানে থেকে আপনারা পাবেন এই যে হিস্ট্রি অফ কর্পোরেট গভর্নেন্স ইন্টারন্যাশনাল, ইউনাইটেড স্টেটস। হ্যাঁ, প্রথম ইউনাইটেড স্টেটস দেখবেন যে 1 পৃষ্ঠার উপরে 2 পৃষ্ঠার উপরে দেওয়া আছে যে আপনার ইউএস এর আপনার হিস্ট্রি, ইউরোপের হিস্ট্রি, ইউনাইটেড কিংডমের হিস্ট্রি। ইউনাইটেড কিংডমের পরে তারপর দেখবেন এই যে কাডবেরি, তারপর হচ্ছে গ্রিনবারি, হ্যাম্পেল কমিটি, হ্যাঁ, তারপর হচ্ছে যে টার্নবল রিপোর্ট, হিগস রিপোর্ট, স্মিথ রিপোর্ট, এই রিপোর্টগুলা আমরা দেখব।
দেখার পরে এই সব রিপোর্টের উপর ভিত্তি করে লাস্ট সর্বশেষ তাদের দেশে এই কর্পোরেট গভর্নেন্স এস্টাবলিশ করে। ঠিক আছে, তার পরবর্তীতে আমরা চলে যাব, এখান থেকে আমরা যাব হচ্ছে যে আপনার আমাদের সাবকন্টিনেন্ট চীনের কর্পোরেট গভর্নেন্স কিরকম। হ্যাঁ, তার পরবর্তীতে যদি আমরা বলি আসলে এটা একটা এলাবোরেট একটা কোনো এক পরীক্ষা এটা আসছিল স্কুল, এই জন্য আলোচনা করতে হচ্ছে। একটা বিশাল একটা মানে অনেক বড় জিনিস, এত বড় ইয়ে করে আসলে সম্ভব না। এতটুকু পর্যন্ত কি বলেন? কোশ্চেনটা করেন, অনেক কোশ্চেন থাকার কথা। ঠিক আছে, হিস্ট্রি ঠিক আছে, কর্পোরেট গভর্নেন্স হিস্ট্রি। হ্যাঁ 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 বলেন। এই যে একটু যে ইয়ে দিলেন স্যার, what is the basic difference between USA corporate governance and UK corporate governance? বেসিক ডিফারেন্স বলতে কি, প্রতিটা দেশেরই আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি এরকম স্টক এক্সচেঞ্জ আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে। তাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদের জন্য গাইডলাইন সৃষ্টি করছে। আমাদের দেশে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আমাদের দেশের পার্সপেক্টিভে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, কোড অফ কর্পোরেট গভর্নেন্স ইস্যু করছে। ঠিক ইউকে তো তাদের দেশের জন্য ওই অনুযায়ী কর্পোরেট গভর্নেন্সের কোড অফ কর্পোরেট গভর্নেন্স। সকল দেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো একই নিয়ম কাজ করে স্যার? না, সকল দেশে তো একই থাকবে না। দেশ তো একই নিয়মে কাজ করে স্যার, একই সিস্টেমে কাজ করে না। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একই সিস্টেমে কাজ করে। যেমন আমাদের দেশের বোর্ড অফ ডিরেক্টরের সাইজ কত হলে আমাদের দেশে এটা যথাযথ হবে, অন্য দেশের বোর্ড অফ ডিরেক্টরের সাইজ সমান হবে না। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য থাকবে। ক্লিয়ার? বোর্ড অফ ডিরেক্টরের সাইজ আমরা যখন কর্পোরেট গভর্নেন্স করবো তখন আপনি দেখবেন আমাদের দেশের বোর্ড অফ ডিরেক্টর সাইজ কিরকম, আবার অন্য অন্য দেশের আপনি বই দিয়ে যখন যাবেন আপনি ওখানে বই আর দেখবেন যে এক এক কান্ট্রিতে বোর্ড অফ ডিরেক্টর সাইজ এক এক রকম। কিন্তু আমাদের দেশে বোর্ড অফ ডিরেক্টর, এই জন্য আমরা এই যে আমরা সীমা টেক্সট বুক থেকে শুধুমাত্র একটা জিনিসই পড়বো, শুধুমাত্র হিস্ট্রিটা পড়বো, আর অন্য কোনো কিছু আমি বই থেকে পড়বো না। আমি শুধুমাত্র ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কোড অফ কর্পোরেট গভর্নেন্স কোডটা যেটা সেটা আমরা পড়বো। স্যার আমার কি ইউকে কোড পড়ার দরকার আছে? না, আমার দরকার নেই, আমি ওগুলো দরকার নেই, এগুলো কিছু দরকার নেই। শুধু আমার দেশের টাইম পড়বো, কোনো দেশেরটাই পড়বো না। যদি কোনো কারণবশত পরীক্ষায় হিস্ট্রি এরকম একটা তুলে দেয় তখন কিছু না কিছু লিখতে হবে, এই জন্য আমি এটা আলোচনা করার উদ্দেশ্য, আর কিছু। আচ্ছা, এটাই স্যার। আর কার কোনো কোশ্চেন আছে? একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে রিপোর্ট গুলো 1992 সালের রিপোর্ট, 95 সালের রিপোর্ট, 98 সালের রিপোর্ট, এই রিপোর্ট গুলো কেমনে আপডেট হয়েছে স্যার? মানে একটা রিপোর্ট থেকে হ্যাঁ বুঝি না, আবার বলেন। স্যার এই যে এই রিপোর্ট গুলো যেগুলো আছে, হ্যাঁ স্যার হ্যাঁ বলেন। বলতেছি যে রিপোর্ট গুলো আছে আর কি 92, 95, 98, এগুলা কি আমাদের দরকার আছে? মানে পড়তে হবে কি? না না, পড়তে হবে না, জানার জন্য পড়লে, পরীক্ষার জন্য একটু পড়তে হবে না, পরীক্ষার জন্য পড়া না লাগবে কি সেটা? না না, ঠিক আছে, জানার জন্য লাগবে, পরীক্ষার জন্য এত ডিপে এক জায়গায় পারবেন না। জি স্যার, সেটাই স্যার, তো ডিটেইলস দিতে পারবো। স্যার প্রশ্ন ছিল হচ্ছে স্যার ডিসক্রাইব দ্য হিস্ট্রি অফ কর্পোরেট গভর্নেন্স ইন্টারন্যাশনালি 2019 সালে ডিসেম্বর মাসে এসেছিল। স্যার এখন কোশ্চেনটা আসে 10 নম্বরের জন্য, তো সেক্ষেত্রে জাস্ট আপনার যে লাইন থেকে শুরু, দ্য মেইন কোর্স অফ হিস্ট্রি হ্যাজ রিজন, এখান থেকে শুরু করে স্যার আমরা লাস্টে যে আপনি যেভাবে 5টা রিপোর্টের নাম লিখছেন এইভাবে লিখে দিলে হবে? হ্যাঁ, লিখে দিলেই হবে। আপনি আরেকটু এলাবোরেট করার জন্য আপনি বইটা একটু পড়ে নিয়ে যাবেন, ঠিক আছে? আর একটু মানে যদি কোনো কারণ 10 নাম্বার তো অনেক বেশি নাম্বার, আপনাদের সময় থাকে, আপনি আরো বেশি লিখতে চান তাহলে বইটা একটু দেখে নিন, আর নতুবা আমার এইগুলো লিখেই হবে। স্যার একটা কোশ্চেন। বলেন স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার আপনি যেই লেকচার শিটটা দিয়েছেন ওটা বাদে স্যার আর কোন কোন বই পড়তে হবে একটু স্যার যদি আরেকবার বলতেন। বই পড়তেই হবে না, কোনো বই লাগবে না, শুধু সীমা টেক্সট বুক থেকে মাঝে মাঝে 2-1টা কোশ্চেন আছে ওইগুলো দেখবেন।
সীমা টেক্সট বুক, অন্য কোনো বই নেই বাজারে, যার দরকার নাই। জি স্যার। ঠিক আছে, হ্যাঁ আমরা চলে যাচ্ছি মূল যে আমরা যে কর্পোরেট গভর্নেন্স কোড, কর্পোরেট গভর্নেন্সের নিয়ম অনুসারে আপনি বললেন যে ডিরেক্টরদের আমরা যখন মূল পয়েন্টে চলে আসছি, আমরা এতক্ষণ যেটা বললাম যে আসলে হিস্ট্রি বা এই নিয়ে একটু আলোচনা করলাম। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইস্যুড কর্পোরেট গভর্নেন্স কোড as on 3 June 2018 in order to enhance corporate governance in the interest of investors and the capital market. The company is listed with any stock exchange in Bangladesh. আমরা এখানে বলছি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 2018 সালের জুনের 3 তারিখ কর্পোরেট গভর্নেন্স কোড ইস্যু করলো। কিসের জন্য? ইন অর্ডার টু এনহ্যান্স কর্পোরেট গভর্নেন্স থেকে আরো কর্পোরেট গভর্নেন্সটাকে আরো কি করার জন্য? সমৃদ্ধশালী করার জন্য, ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টর। আসলে ইনভেস্টর মিনস হচ্ছে এখানে শেয়ার হোল্ডার, আমরা শেয়ার হোল্ডারদের রাইটে ইনভেস্টর সেখানে বলা হবে। ঠিক আছে, ইন দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টর্স এন্ড ইন দ্য ক্যাপিটাল মার্কেট। The company is listed with any stock exchange in Bangladesh. Company listed in any stock exchange in Bangladesh. আমরা বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ কয়টা? দুইটা। ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, দুইটাই। এই স্টক এক্সচেঞ্জ মানে আবার অনেকগুলো মলিকিউল। Shall comply with those conditions also. যে কোনো অনেক কোম্পানি শুধুমাত্র একটা স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকতে পারে, সেই একটা থাকুক বা দুইটা স্টক এক্সচেঞ্জে লিস্টেড থাকুক, যেখানে লিস্টেড থাকুক না কেন, that should be maintained or should be comply the corporate governance code. আপনি যেখানে থাকুক না সেই কর্পোরেট গভর্নেন্স কোড কমপ্লাই করতেই হবে। সেই কর্পোরেট গভর্নেন্স কোডগুলো কি? আমি আমার এখানে পাওয়ার পয়েন্টে কিছু দেখবো, তারপর আমরা সরাসরি ওই কর্পোরেট গভর্নেন্সের কোডগুলো দেখবো। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে কোড ইস্যু করছে সেই কোডগুলো দেখবো। এখানে দেখেন আমি মেইন পয়েন্টগুলো এখানে নিয়ে আসছি। সাইজ অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টরদের সাইজ কত হবে এগুলো কিন্তু আপনি মুখস্থ একদম ছোটস্থ রাখবেন, মুখস্থ না। ঠিক আছে, the total number of members of a company board of directors, herein after referred to as board of directors means such a board, shall not be less than 5 and more than 20. board of directors যে মেম্বার থাকবে বাংলাদেশি কোম্পানিতে, বাংলাদেশি যে লিস্টেড কোম্পানি সেগুলোর ক্ষেত্রে, আমি অন্য দেশের কথা বলবো না। অন্য দেশের কথা আপনি জানার দরকারও নাই। আপনার দেশেরটা আপনি করেন। আপনি যদি অন্য দেশে যখন চাকরি করবেন অথবা অন্য দেশে কোনো জব করবেন অথবা অন্য দেশে কোনো অ্যাসাইনমেন্ট করবেন, তখন ওই দেশেরটাও জেনে নিন। বাংলাদেশি কোম্পানির ক্ষেত্রে নট লেস দেন 5, 5 জনের বেশি হওয়া যাবে না, 5 জনের কম হওয়া যাবে না, কিন্তু 20 জনের বেশি হওয়া যাবে না। 5 জনের কম না, 20 জনের বেশি না। নট বি লেস দেন 5, বোর্ড অফ ডিরেক্টর 5 জনের বেশি হতে হবে, 20 জনের কম হতে হবে। এখন আপনাদের কোশ্চেনে আসবে, প্রচুর আসবে, তার 2 জনে মিলে অত কোম্পানি করছে। ঠিক আছে, 3 জনে মিলে কোম্পানি আছে, 2 জনে মিলে কোম্পানি আছে, আবার 1 জনেরও কোম্পানি আছে। ওয়ান ম্যান যে কোম্পানি সেটাও কি বাংলাদেশে আইন পাস হয়ে গেছে, সুতরাং 1 জনেরও কোম্পানি আছে। তাহলে কর্পোরেট গভর্নেন্স বলছে 5 জনের কম হওয়া যাবে না, আবার 20 জনের বেশি হওয়া যাবে না।
তার মানে আপনি যেই কোম্পানিটা লিস্টেড হবে, সেই লিস্টেড হতে হলে মিনিমাম তার 5 জন মেম্বার থাকবেই। যদি না থাকে তাহলে সে কর্পোরেট গভর্নেন্স কি করলো না, ফলো করলো না, কর্পোরেট গভর্নেন্স তো ফলো করলো না। আপনি যদি কোম্পানি আইনে যান, কোম্পানি আইনে কিন্তু আইন অনুযায়ী কিন্তু আপনি ঠিক আছেন, পাশের নিচেও কি আছে, বোর্ড অফ ডিরেক্টর হতে পারে, ঠিক আছে, সেটা কোম্পানি আইনে বলবো, আমরা শিখবো কয়জন। কিন্তু কর্পোরেট গভর্নেন্স যখন আপনি শিখবেন তখন আপনি এটা ভালো করে মুখস্থ রাখবেন, নট বি লেস দেন 5 and more than 20। এটা হচ্ছে ইন জেনারেল ডিরেক্টর, ঠিক আছে, অর্থাৎ কোম্পানির ডিরেক্টর, ইন জেনারেল না, কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর। ক্লিয়ার থাকেন, এটা হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড 5 জনের কম হবে না, 20 জনের বেশি হবে না। কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি আমরা জানি, এবং এখানে আমরা দেখবো, আরো দেখবো, নিচে দেখবো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি, তাদের কোয়ালিফিকেশন কি, কারা কারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারে, হ্যাঁ, এগুলো আমরা এখানে দেখবো। All companies shall have effective representation of independent director on their board. সব কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে বোর্ডে, রিপ্রেজেন্টেটিভ, সো দ্যাট দ্য বোর্ড, কেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কেন দরকার? As a group includes core competence considered relevant in the context of its company. For this purpose, the company shall comply with the following. ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে নিচের পারপাসগুলা আপনার সাধন করতে হবে। কিভাবে? At least 1/5 of the total number of directors in the company's board shall be independent directors. কমপক্ষে 1/5, at least 1/5 of the total number of directors, কোম্পানি যতজন ডিরেক্টর থাকবে তার মধ্যে থেকে 1/5 ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে হবে। এনি ফ্র্যাকশন, যদি কোনো ফ্র্যাকশন আসে, ঠিক আছে, 1/5 করার পর যদি ফ্র্যাকশন আসে, সেই ফ্র্যাকশনটা হলে তখন নেক্সট ইন্টিজার অর হোল নাম্বার, মানে আপনি যদি বলেন 1.2 আসছে, 1.2, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে হবে নেক্সট ইন্টিজার, মানে 1.2 এর নেক্সট ইন্টিজার কত? 2 জন, ঠিক আছে। Next integer or whole number for calculating number of independent director. তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে আমরা জানলাম at least 1/5 of the total director, আর যদি ফ্র্যাকশন আসে তাহলে নেক্সট ইন্টিজার or whole number। তাহলে যদি আপনি একটা কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর থাকে 7 জন, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কয়জন হবে? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হবেন 2 জন, ঠিক আছে। কোম্পানির মানে এটা হচ্ছে এট লিস্ট, বেশি কিন্তু হতে পারে, 2 জায়গায় 3ও নিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু 2 এর নিচে হওয়া যাবে না। যদি এখানে আপনার 10 জন থাকে বোর্ড অফ ডিরেক্টর, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকবে 2 জন কমপক্ষে। এই 2 জন, তার মানে আদার ডিরেক্টর কয়জন থাকবেন? 2 জন যদি এখান থেকে নেই, অন্য ডিরেক্টর আপনি 8 জন নিতে পারবেন 10 জনের জায়গায়। অর্থাৎ টোটাল 10 জনের ভিতরে আপনার 2 জন থাকতে হবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আর বাকি 8 জন আপনি স্পন্সর ডিরেক্টর অথবা শেয়ার হোল্ডার ডিরেক্টর, আপনি আদার ডিরেক্টর নিতে পারেন। তাহলে আমরা এটা জানলাম ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে কি হবে। দেন আসেন, একটা হচ্ছে ফর দ্য পারপাস অফ দিস ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মিনস এ ডিরেক্টর। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মানে কি? Independent director মানে হচ্ছে ওই ডিরেক্টর who either does not hold any share in the company, কোম্পানিতে যে কোনো শেয়ার হোল্ড করে না, or holds less than 1% share, অথবা যদি তার শেয়ার থাকেও তাহলে 1%-এর চেয়ে কম শেয়ার থাকবে of the total paid up shares of the company, he is called independent director। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যে তার কোনো কোম্পানিতে কোনো শেয়ার থাকবে না, অথবা শেয়ার যদি থাকেও সেটা টোটাল যে পেড আপ ক্যাপিটাল আছে সেখান থেকে সেখানে 1% কম হতো। এন্ড সেকেন্ড পয়েন্ট হচ্ছে হু ইজ নট এ স্পন্সর অফ দ্য কোম্পানি। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা কখনো স্পন্সর হতে পারবে না কোম্পানি,
নট কানেক্টেড উইথ দ্য কোম্পানি এনি স্পন্সর, এবং কোনো স্পন্সরের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারবে না, অর ডিরেক্টরের সাথে সম্পর্ক থাকতে পারবে না, অর নমিনেটেড ডিরেক্টরের সাথে থাকতে পারবে না, অর শেয়ার হোল্ডার অফ দ্য কোম্পানি, অর এনি অফ ইট অ্যাসোসিয়েটস, sister concern, subsidiary, or parents, or holding entity who holds 1% or more share of the total paid up shares of the company on the basis of family relationship, and his or her family members also shall not hold above mentioned shares in the company. তাহলে আমরা শেয়ার হোল্ডিং এর ক্ষেত্রে আমরা কি জানলাম? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের 1% এর কম শেয়ার থাকতে হবে, ঠিক আছে, অথবা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কোনো আত্মীয় স্বজন, হ্যাঁ, যারা কোম্পানির স্পন্সর, কোম্পানির ডিরেক্টর, নমিনেটেড ডিরেক্টর, অথবা অন্য অন্য যে কোনো কিছুই হোক না কেন, সাবসিডিয়ারি কোম্পানি হোক, হোল্ডিং কোম্পানির শেয়ার থাকে, সেই ক্ষেত্রেও যদি 1% অথবা এর বেশি কোনো শেয়ার থাকে, তার সাথে কোনো ফ্যামিলি মেম্বার হওয়া যাবে না, তার কোনো ফ্যামিলি মেম্বার কি হতে পারবে না? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না। এখন নিচে দেখেন বলে দিচ্ছে, তাহলে ফ্যামিলি মেম্বাররা কারা? প্রোভাইডেড দ্যাট স্পাউস, সন, ডটার, ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, সন ইন ল, ডটার ইন ল, এটসেট্রা শ্যাল বি কনসিডার্ড অ্যাজ ফ্যামিলি মেম্বার। ঠিক আছে, তাহলে আমরা এতটুকু আমরা একটু দেখি কি বলে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরটা শেষ করি। For the purpose of this clause, independent director means a director. Independent director এমন একজন ডিরেক্টর who has not been an executive of the company in immediately preceding 2 financial years. Independent director আপনার কোম্পানি, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কখনই ওই কোম্পানির আগের 2 বছরের প্রিভিয়াস 2 বছরের আগের কোনো এক্সিকিউটিভ পজিশনে সে কোনো সময় থাকতে পারবেন না। সাপোজ আপনার কোম্পানির আপনি সেই এমডি ছিলেন অথবা সিএফও, এবছর রিজাইন করলো, এবছর রিজাইন করলে এরপর বছর সামনে বছর তারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বানানো যাবে না, ইভেন 2 বছর পর্যন্ত ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সে হতে পারবে না। এই জন্য বলা আছে হু হ্যাজ নট বিন অ্যান এক্সিকিউটিভ অফ দ্য কোম্পানি, হু হ্যাজ নট বিন অ্যান এক্সিকিউটিভ অফ দ্য কোম্পানি in immediately preceding 2 financial years, who does not have any other relationship, whether pecuniary or otherwise, with the company or its subsidiary or associate company. হ্যাঁ, বলছে যে এইরকম অন্য যে অ্যাসোসিয়েট অথবা সাবসিডিয়ারি কোম্পানি যেটা আছে, আমরা সেগুলো পরে আলোচনা করবো। আপনারা যারা জানেন ভালো কথা, না জানলে জেনে জেনে রাখেন, একটা হচ্ছে হোল্ডিং কোম্পানি, একটা সাবসিডিয়ারি কোম্পানি। যদি সাবসিডিয়ারি অনেকেই হয়তো আমরা এই টার্মসটা জানা আছে, যাদের এরকম কন্ট্রোল যারা করে তাদেরকে বলা হচ্ছে হোল্ডিং কোম্পানি, আর যারা মাইনরিটি শেয়ার তাদেরকে বলা হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি। সাবসিডি কোম্পানি হওয়া যাবে না, সাবসিডি কোম্পানিরও কোনো রিলেশনশিপ থাকা যাবে না, যদি থাকে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হওয়া যাবে না। হু ইজ নট এ মেম্বার অফ or TREC, ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট, এর শেয়ার যে কেনা বেচা করে সেটার জন্য যারা কেনা বেচা করে তাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট। হ্যাঁ, তাদের কোনো কেউ যদি এরকম ট্রেডিং রাইট সার্টিফিকেট নেয়, তারাও আসলে ওই কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, মানে কোম্পানি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারে। এবং ডিরেক্টর অথবা অফিসার অফ দ্য স্টক এক্সচেঞ্জের কোনো অফিসার, ডিরেক্টর, স্টক এক্সচেঞ্জের কোনো ট্রেডিং রাইট এন্টাইটেলমেন্ট সার্টিফিকেট অথবা কোনো স্টক এক্সচেঞ্জের কোনো মেম্বার, তারা কি হতে পারবে না? ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। হু ইজ নট এ শেয়ার হোল্ডার, ডিরেক্টর, excepting independent director or officer of any member or trading right entitlement certificate holder of stock exchange or an intermediary of the capital market. ক্যাপিটাল মার্কেটে যারা ইন্টারমিডিয়েট হিসেবে আছে, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে যারা এরকম একটু আগে বললাম ট্রেডিং এর সার্টিফিকেট, মেম্বার, অফিসার, ডিরেক্টর, হ্যাঁ, তারা হতে পারবে না। কিন্তু এই যে ক্যাপিটাল মার্কেটে যারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তারা আবার হতে পারবে। শুধু ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা, তারা হতে পারবে। অন্য কেউ আপনার যে ক্যাপিটাল মার্কেট অথবা স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত, তারা কেউ
অন্য একটা কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারে। Who is not a partner or an executive or was not a partner or an executive during the preceding 3 years of the concerned company, special audit firm or audit firm engaged in internal audit services or audit firm conducting special audit or professional certificate certifying compliance of this group. যারা এরকম কোম্পানিতে পরবর্তী 3 বছর পর্যন্ত যদি কোনো স্পেশাল অডিট ফার্মের কোনো এঙ্গেজ থাকে, সেই অডিট ফার্মে তারা independent director হতে পারবে না। Who is not independent director in more than 5 listed company? একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, একজন পার্সন, সে 5টা কোম্পানির বেশি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না। সে সর্বোচ্চ 5টা কোম্পানির ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। Who has not been convicted by a court of competent jurisdiction as a defaulter in payment of any loan or any advance to the bank or a non-financial institution, মানে কোনো ডিফল্টার হওয়া যাবে না। ডিফল্টার যদি কোর্টের মাধ্যমে সে কোনো ডিফল্টার হয় তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন না। Who has not been convicted for a criminal offense involving moral turpitude, ঠিক আছে, কোনো ক্রিমিনাল অফেন্সে সে কোনো ইনভলভ হয়েছে এবং সে যদি এরকম মানে নৈতিকতা অবক্ষয় হয়, নৈতিকতার মানে ক্ষয় হয়, সেই ক্ষেত্রে অবক্ষয়ের কারণে যদি সে কনভিক্টেড হয় তাহলে সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। এখন আমরা অনেক কথাই বললাম, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সম্পর্কে আরো কথা আছে যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য বোর্ড। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আবার অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে কারা? বোর্ড আপনার অ্যাপয়েন্টমেন্ট দিবে। বোর্ড থাকে, বোর্ড অফ ডিরেক্টর, তারাই অ্যাপয়েন্টমেন্ট দিবে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকে। এবং সেটা কি করবে? অ্যানুয়াল জেনারেল মিটিং এজিএম এ সেগুলা অ্যাপ্রুভ করে নিতে হবে। শেয়ার হোল্ডারদের মাধ্যমে সেটা এজিএম এর মাধ্যমে অ্যাপ্রুভ করে নিতে হবে। Post of independent director cannot remain vacant for more than 90 days. কোনো ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যদি পোস্টটা ভ্যাকেন্ট থাকে সেটা 90 দিনের বেশি হওয়া যাবে না। The tenure of office of an independent director shall be for a period of 3 years. একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর 3 বছরের জন্য নিযুক্ত হবে এবং সেটা which may be extended for one tenure only, এবং সেটা একসাথে পরবর্তী আরেক পিরিয়ড, আরেক টেনিউর সেখানে এক্সটেনশন করতে পারবেন। তার মানে কি 3 বছর 3 বছর 6 বছর পর্যন্ত একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে পারবে। যদি আবার 6 বছর শেষ হওয়ার পরে নতুন করে মানে গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার তাই নিয়োগ দেওয়া যেতে পারে, কিন্তু টানা 6 বছরের বেশি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকতে পারবে। দেন আমরা যাব কোয়ালিফিকেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। এগুলো আমরা পরে আলোচনা করি। এর আগে আমরা আপনাদের সাথে একটু কথা বলি। আপনাকে ঘুমাই গেছেন নাকি জানার দরকার আছে। কি অবস্থা? বোরিং লাগতেছে সবার কাছে? স্যার ওই যে হোল্ডিং কোম্পানি আর মিউট করে ফেলেন। হ্যাঁ, একজন বলেন স্যার, হোল্ডিং কোম্পানি আর সাবসিডিয়ারি কোম্পানিটা একটু যদি বলতেন। এটা বলবো না, এটা বললে আমি আমার তো নিজের কোর্স শেষ করতে পারবো না। হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি একটু জেনে রাখেন। একটা কোম্পানির শেয়ার আরেকটা কোম্পানি ম্যাক্সিমাম শেয়ার তার। সেটা কি স্যার 51% শেয়ার কিনলে তাহলে সে হোল্ডিং কোম্পানি হয়ে যাচ্ছে, আর যার শেয়ার কিনতেছে সে সাবসিডিয়ারি কোম্পানি হয়ে যাচ্ছে। মাইনরিটি, যারা মাইনরিটি, ঠিক আছে, মাইনরিটি মেজরিটি, এটাই হলো এখন কথা। এটাই তাহলে সেক্ষেত্রে নিয়ম কানুন পরে আপনারা দেখে নিন। সেক্ষেত্রে সাবসিডিয়ারি কোম্পানির কোনো কন্ট্রোল থাকতেছে, ফুল কন্ট্রোল থাকতেছে হচ্ছে হোল্ডিং কোম্পানি। হোল্ডিং কোম্পানি, এই জন্য কোনো সাবসিডিয়ারি কোম্পানিরও যদি কোনো আত্মীয়স্বজন থাকে তাইলেও সে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে। স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, একজন করে বলেন। স্যার হচ্ছে ডিরেক্টর হচ্ছে টোটালি কত প্রকার, এবং হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিরেক্টরের পাওয়ার বেশি নাকি অন্যান্য কোন ডিরেক্টরের হচ্ছে পাওয়ার অফ কন্ট্রোলটা সবচেয়ে বেশি বোর্ডের উপর? একটু সবাই মিউট করে নেন। আসলে পাওয়ার কার বেশি, ডিরেক্টর কত প্রকার? ডিরেক্টর অনেক প্রকার আছে, আমরা একটু আগে বলছি তো, বিভিন্ন জায়গায় বললাম। একটা হচ্ছে যে শেয়ার হোল্ডারদের ডিরেক্টর, স্পন্সর ডিরেক্টর, তারপর নমিনেটেড ডিরেক্টর, ঠিক আছে।
নমিনেটেড ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এগুলো হচ্ছে আমার ডিরেক্টর। এখন কার পাওয়ার কতটুকু আসলে স্পন্সর ডিরেক্টর, নমিনেটেড ডিরেক্টর, কার কাজ কি সেই ব্যাপারে যদি আমি এখন আলোচনা করি সবগুলো আলোচনা শেষ করা যাবে না। সবগুলাই শেয়ার হোল্ডার, যারা শেয়ার হোল্ডিং যারা ডিরেক্টর সবগুলাকে আমরা এক পাল্লায় রাখতেছি। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরটা আলাদা, দুইটা পার্ট এখানে, একটা হচ্ছে ডিরেক্টর, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, আর অন্য কোনো ভাগ আমরা এখানে করবো না। এখানে যে দুইটা, একটা হচ্ছে ডিরেক্টর, প্রধান ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। কি কোন ডিরেক্টর বা কি ওদের প্রধানকে কি নামে ডাকা হয়? ডিরেক্টরদের যে প্রধান তার মানে পোস্টটা কি, তাদের কি তাকে কি নামে ডাকা হয়? ম্যানেজিং ডিরেক্টর, এমডি। চেয়ারম্যান, না এমডি না, চেয়ারম্যান। বোর্ডের প্রধান হচ্ছে চেয়ারম্যান। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। স্যার এই রুলস, এটা যে রুলস এটা প্রাইভেট আর পাবলিক কোম্পানির ক্ষেত্রে কি সেম রুলস স্যার? আমি আবারও বলছি, সবকিছু হচ্ছে পাবলিক লিস্টেড কোম্পানি, পাবলিক লিস্টেড কোম্পানি। ঠিক আছে, প্রাইভেট বলেন, প্রাইভেট যখন শেয়ার হোল্ডার, যখন প্রাইভেট লিস্টেড কোম্পানি হয়ে যায়, অর্থাৎ প্রাইভেটও যখন আপনার শেয়ার যখন লিস্টে মানে সিকিউরিটি এক্সচেঞ্জে যখন লিস্টেড হয়ে যায়, তখন আমরা বলি পাবলিক লিস্টেড কোম্পানি। ঠিক আছে, তখন কিন্তু আর এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি শুধু বলে না, তখন বলা হয় এটা পাবলিক লিস্টেড কোম্পানি। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি, এবং একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের মূল কাজটা কি স্যার? এটা এত গুরুত্ব কেন? মূল কাজটা আমরা পরে আসতেছি, আমরা এখানে দেখবো। গুরুত্ব দেওয়ার মূল কারণ একটাই, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররাই আপনার শেয়ার হোল্ডারদের আর ইনভেস্টরদের রাইটটা প্রটেক্ট করবে, শেয়ার হোল্ডার আর ইনভেস্টরদের রাইটটা প্রটেক্ট করবে, এই আশা ব্যক্ত করে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদেরকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং কি গুরুত্ব দিচ্ছে আমরা পরে এটা আলোচনা করবো, আরো সামনে পাবেন। স্যার হ্যাঁ স্যার, 1% একজন একজন করে করতে হবে কোশ্চেন। ওকে স্যার। স্যার, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে যে 1% অথবা তার কম শেয়ার এবং তার 1% এর কম ফ্যামিলি মেম্বারের ক্ষেত্রে এখানকার ইয়াটা যদি ক্লিয়ার করতেন স্যার। ফ্যামিলি মেম্বার মানে কোন ফ্যামিলি মেম্বারের সাথেও, মানে কোন ফ্যামিলি মেম্বারের কি থাকবে না, 1% এর और এবাব কোনো শেয়ার থাকতে পারবে না কোন ফ্যামিলি মেম্বারের সংখ্যাটা এখানে নিচে দেওয়া আছে। ফ্যামিলি মেম্বার কারা? ফাদার, মাদার, সিস্টার, হ্যাঁ, সিস্টার ইন ল, ব্রাদার ইন ল, হ্যাঁ, এগুলো হচ্ছে ফ্যামিলি মেম্বার। প্রথমে বলেন, আমি একটা কথা বলছিলাম যে যদি একটা কোম্পানির 9 জন ডিরেক্টর, 7 জন ডিরেক্টর থাকে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কয়জন হবেন? 2 জন হবেন। 2 জন। সেকশন হলেই 2 জন। ঠিক আছে, অনেক সময় আমরা যেটা করে আসছি সেটা কি 1.5 এর উপরে গেলে 2, নাইলে 1, এটা না, কিন্তু 1.001 হলেই এটা নেক্সট ইন্টিজার 2 হবে, মনে থাকবে? জি স্যার। এখন আরেকটা বলেন, এই যে আমরা বললাম 7 জন ডিরেক্টর, 7 জন ডিরেক্টর থেকে 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তার তো অন্য ডিরেক্টর কয়জন? 5 জন। ঠিক আছে, টোটাল ডিরেক্টরের হচ্ছে 1/5, মনে রাখবেন। আবার ওই 7 জন যোগ করে আরো 2 জন সমান 9 জন, তা না কিন্তু, হ্যাঁ, টোটাল 7 জন। 7 জনের ভিতরে 2 জন থাকবেন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর। স্যার, কোশ্চেন করতে পারবো? বলেন স্যার, আপনি এখন বিসাকের যে ডাটাটা আমাদেরকে পড়াচ্ছেন, এখন স্যার একটা ধরেন এই জাস্ট এটার উপর পার্সপেক্টিভে বলতেছি যে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সম্পর্কে তোমাদের কোয়ালিফিকেশন অথবা ডিসকোয়ালিফিকেশন গুলো লিখো, এবং তোমরা যে রুলসটা, বিসাকের যে রুলসটা আছে ওটার উপরই তোমাকে লিখতে হবে, বা ওখানে যেরকম বলা আছে সেরকম লিখতে হবে। যদি স্যার এই টাইপের কোয়েশ্চেন আসে, তা আমরা কি স্যার একগুলো পয়েন্ট দিব, নাকি স্যার আসলে কিছু পয়েন্ট দিব? এখন জিনিসটা একটু ক্লিয়ার করবেন। কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল ডিরেক্টর অনেকগুলো কথা আছে, একটা হচ্ছে নাম্বার অফ শেয়ার এর ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ডিরেক্টর এর রুলস গুলা কি। ঠিক আছে, কোয়ালিফিকেশন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, তখন কোয়ালিফিকেশন গুলা দিবেন। তার পরবর্তী আছে যে আপনার নাম্বারের যখন আসে তখন নাম্বারটা দিবেন, যখন যেটা চান সেটা দিতে হবে। আপনার ফুল সব ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের আপনার রুলস রেগুলেশন আসেন, এভাবে আসবে না। যদি আসে তখন আপনি আপনার মতো শর্ট করে, যত শর্ট করে দিতে পারেন। আমার ভাষা হলে হবে স্যার?
হ্যাঁ, না না, আপনার বাসা কেন দিবেন? বইয়ের যে জিনিসটা আছে এখানে হুবহুব লেখা আছে, আপনি হুবহুব গুলা দেখবেন যে এইটা অন্যান্য যেমন ইথিক্স একটু কঠিন বা ল কঠিন, এখানে কিন্তু কঠিন না, কর্পোরেট গভর্নেন্স অনেক সহজ। আপনারা এখান থেকে কি পড়বেন, হুবহুব মুখস্থ করবেন। জি হ্যাঁ, আমি কোশ্চেন করবো নাকি? সাইজটা বলেন, সাইজ অফ বোর্ড অফ ডিরেক্টর সাইজ কত? মিনিমাম নাম্বার স্যার মিনিমাম 5 জন, সর্বোচ্চ 20 জন, ম্যাক্সিমাম 20। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার এখানে যে আরেকটা কথা আছে, ব্যাংক কোম্পানির ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন, সেটাও কি এখানে আমরা ইনক্লুড করবো স্যার? শুনেন, গুড, ভালো একটা পয়েন্ট নিয়ে আসছে। আসলে এটা কর্পোরেট গভর্নেন্সের গাইডলাইন, বুঝছেন? এটা কিন্তু এমন না যে আপনি এটা না মানলে আপনার মনে করেন কোম্পানি থাকবে না, এরকম না। এটা না মানলে আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আপনি যেহেতু তার কাছে লিস্টেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ, তার কাছে আপনি লিস্টেড, সে আপনাকে চিঠি দিবে, কেন আপনি কমপ্লায়েন্স করেন নাই। ঠিক আছে, এটা ব্যাংক কোম্পানির ক্ষেত্রে প্রায় সময় আমরা দেখি এরকম কমপ্লায়েন্সের চিঠি আসে, তারা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে চিঠি দেয় যে আপনারা কেন মানেন নাই, কিন্তু ব্যাংক কোম্পানি আইনে বলে দিছে যে তার এটা ওই স্টাইলে করতে হবে, সুতরাং ব্যাংক কোম্পানি আইনটা এখানে কি প্রাধান্য দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ওয়েব পাবেন। ঠিক আছে, আর ব্যাংক কোম্পানি আইনও দেখেন এখানে কিন্তু আপনার বলছে কি 10 জন, সুতরাং 10 জন কিন্তু 5 আর 20-এর ভিতরেই আছে, সুতরাং এই ক্ষেত্রে কি না আপনার কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে আপনি প্রবলেম করেন নাই। ক্লিয়ার? বুঝাইতে পারছি? জি স্যার। হ্যাঁ, এক্সেপশনাল আছে, সেটা ওইভাবে ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি গভর্নেন্স করতে চান তাহলে এইভাবে করলে অবশ্যই গভর্নেন্স আরো মোস্ট ইফেক্টিভ হবে। যদি না করেন তাহলে আপনি তাকে কমপ্লায়েন্স কেন করেন না সেটা ব্যাখ্যা দিতে হবে। নেক্সট আমরা বলছি তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ওয়ান থিং, নেক্সট ইন্টিজার, এটা তো সবাই বুঝছেন। এগুলো তো আমরা বলছি। তাহলে ফ্যামিলি মেম্বার বলতে কাদেরকে বলা হয়, সে একজন বলেন, আমি একটু বলছি। Son, spouse, son, daughter, father, mother, brother, sister, son-in-law, daughter-in-law. তাহলে আমরা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ক্ষেত্রে আমরা যে বলছি যে এর ক্ষেত্রে কি হবে, তাদের কোয়ালিফিকেশন ডিসকোয়ালিফিকেশন কারা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে না। who are not able to independent director, এটা হচ্ছে আপনার কোম্পানির এক্সিকিউটিভ ছিলেন, ইমিডিয়েট 2 বছর ভিতরে সে হতে পারবেন না, অথবা সে কোনো সাবসিডিয়ারি কোম্পানির এরকম সেম রিলেশন ছিল এক্সিকিউটিভ বা এরকম রিলেশন, সেক্ষেত্রে হতে পারবেন না। অথবা সে কি হতে পারবেন না, যদি আপনার কোনো স্টক এক্সচেঞ্জের কোনো মেম্বার, ডিরেক্টর, অফিসার, হ্যাঁ এরকম যদি থাকে তাহলে সে হতে পারবেন না। ঠিক আছে, অথবা কোনো ক্যাপিটাল মার্কেটে যদি হয় তাহলেও কি হতে পারবেন না, শুধুমাত্র একসাথে 5টা কোম্পানির বেশি শেয়ার হোল্ডারের কোম্পানির একসাথে সে 5টা কোম্পানির বেশি হতে পারবেন না। আবার একটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আপনার যদি অডিট ফার্মের ক্ষেত্রে 3 বছর পর্যন্ত প্রিসিডিং 3 ইয়ার্স পর্যন্ত এক্সিকিউটিভ অথবা পার্টনার অডিট ফার্মের, হ্যাঁ কেউই এখানকার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবেন না। ঠিক আছে, অথবা সে যদি কোনো আপনার ডিফল্টার হয় তাহলে হতে পারবেন না, অথবা কোনো যদি মোরাল টার্পিডিটিতে সে যদি ক্রিমিনাল অফেন্সে যদি কনভিক্টেড হন তাহলে হতে পারবেন না। যদি কোনো আমাদের অডিট ফার্মের সাথে যুক্ত ছিল আগে লাস্ট 3 বছরে, তাহলে পারবেন না। অডিট ফার্মে বলতে ওই অডিট ফার্ম ওই কোম্পানি অডিট করছেন লাস্ট 3 ইয়ার্স, তাহলে পারবেন না। ক্লিয়ার? এখন বলা হচ্ছে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের অ্যাপয়েন্টমেন্ট এবং
ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের ডিউরেশন সম্পর্কে যদি আপনারা লেখেন তাহলে কি লিখবেন? 3 বছরের জন্য অ্যাপয়েন্টমেন্ট করে হবে এবং এজিএম এর মাধ্যমে হতে হবে অ্যানুয়াল বোর্ড জেনারেল মিটিং। বোর্ড অ্যাপয়েন্টমেন্ট করবে, সেটা অ্যাপ্রুভ করে নিতে হবে শেয়ারহোল্ডারদের মাধ্যমে ইন দা এজিএম। এজিএম এর মাধ্যমে অ্যাপ্রুভ করতে হবে। আর একসাথে দুইটা মিটিং হতে পারবে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি আলাদা, তাকে কি স্যালারি দেওয়া হয় আলাদা? হ্যাঁ, স্যালারি দেওয়া হয় আলাদা না। ডিরেক্টরদের যখন মিটিং হয় প্রতিটা মিটিং এরই তার একটা অনারিয়াম থাকে। ডিরেক্টররা তো ওখানে চাকরি করে না, আপনার তারা শুধু স্ট্র্যাটেজি তৈরি করবে, স্ট্র্যাটেজি দিবে, হ্যাঁ, বিভিন্ন পলিসি তৈরি করবে। পলিসি মেকিং এর জন্য তারা মিটিং করতে হয় এবং সে মনিটরিং এর জন্য মিটিং করতে হয়। মিটিং এর জন্য যত মিটিং যাবে ওই মিটিং এর জন্য একটা অনারিয়াম পায়, 8,000, 10,000, 5,000। হ্যাঁ, ওই অনারিয়ামটা হচ্ছে তার এখানে অনারিয়াম, অন্য কোনো আলাদা কোনো অনারিয়াম নাই। অনারিয়াম আছে, হচ্ছে চেয়ারম্যানের অনারিয়াম আছে, বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান থেকে ওনার অনারিয়াম। স্যার মনে হয় স্যার বোর্ড অফ ডিরেক্টরের প্রধান এমডি, উনি মনে হয় অনারিয়াম পায়। এমডি না চেয়ারম্যান। বোর্ড অফ ডিরেক্টর এমডি কিছুই না। এমডি হচ্ছে এখানে এক্স অফিসিও। এমডি হচ্ছে ম্যানেজমেন্টের প্রধান, এক্সিকিউটিভদের প্রধান। এটাই তো বলছে কর্পোরেট গভর্নেন্স, বুঝছেন? আপনি যেখানে কর্পোরেট গভর্নেন্স নাই সেখানে হচ্ছে এমডি। 2-3 জনে যখন আপনার কোম্পানি করছেন এবং সেটা জয়েন্ট স্টক থেকে তারা কোম্পানি করে নিছে, লিমিটেড কোম্পানি, কিন্তু সেটা লিস্টেড না, সেই ক্ষেত্রে আছে আপনার ডিরেক্টর, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, চেয়ারম্যান, এরা 3 জন থাকে। আর এখানে হায়ার অথরিটি কে? বোর্ড অফ ডিরেক্টররা। বোর্ড অফ ডিরেক্টররা 2টা পার্ট এখানে পার্ট হচ্ছে 2টা। সবাই মিউট রাখেন। এখানে 2টা পার্ট, একটা হচ্ছে এক্সিকিউটিভ আর একটা হচ্ছে বোর্ড। শেয়ার হোল্ডার, মালিকানা থেকে শেয়ার হোল্ডারদের থেকে একটা পার্ট। এই শেয়ার হোল্ডারদের মালিকানার যে ডিরেক্টর আর হলো এক্সিকিউটিভ। ডিরেক্টরদের প্রধান হচ্ছে চেয়ারম্যান, ডিরেক্টরদের বোর্ড অফ ডিরেক্টরদের প্রধান হচ্ছে চেয়ারম্যান, আর এই এক্সিকিউটিভদের প্রধান হচ্ছে, তাকে বলা হয় সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। আসলে তাকে বলা হয় চিফ এক্সিকিউটিভ অফিসার। এই চিফ এক্সিকিউটিভ অফিসারকে এক্স অফিসিও হিসাবে তাকে অনারিয়াম ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সে থাকে। কারণ কোম্পানির কি হইলো সবকিছু সে ওখানে অকিবহাল করতে হয়, এই জন্য সে হলো এক্স অফিসিও মেম্বার, বোর্ডের এক্স অফিসিও মেম্বার, এবং সে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর। ঠিক আছে? তাহলে আলটিমেটলি সর্বময় ক্ষমতার অধিকারী কারা? বোর্ড অফ ডিরেক্টর চেয়ারম্যান একা না, আসলে বোর্ড অফ ডিরেক্টর। ঠিক আছে? আর হচ্ছে এক্সিকিউটিভদের ক্ষেত্রে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার। আপনি দেখবেন অনেক কোম্পানিতে বলে চিফ এক্সিকিউটিভ অফিসার। ম্যানেজিং ডিরেক্টর আর চিফ এক্সিকিউটিভ অফিসার অনেক ক্ষেত্রে আলাদাও থাকতে পারে। ঠিক আছে? কিন্তু অনেক অর্গানাইজেশনে ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, দুইটা একই সেম পারসন হতে পারে। এগুলো আমরা পরে আরো ডিটেইলস করবো, এটা কর্পোরেট গভর্নেন্সে আমরা এগুলো করবো। স্যার অনেক কোম্পানিতে একজন ম্যানেজিং ডিরেক্টর এবং অনেকগুলো কয়েকজন সিইও তো থাকতে পারে স্যার। একজন সিইও থাকতে পারে, রাইট, থাকতে পারে কোম্পানিকে এক্সপেন্ডিচার করলে থাকতেই পারে, সমস্যা নেই। আর সিইও কি যে বোর্ড অফ ডিরেক্টর তাদের সেম পর্যায়ে? না, সিইও হচ্ছে স্যালারিড পারসন, তাকে নিয়োগ করা হয়। আর বোর্ড অফ ডিরেক্টর হচ্ছে মালিকানা। সাথে সাথে ইন্ডিভিজুয়াল ডিরেক্টর যারা তারাও কিন্তু ওইটাকে শেয়ার হোল্ডারদের স্বার্থ দেখার জন্য সেও মালিকাদের সাথে থাকে। মালিকটাকে 2 নম্বরই করতেছে কিনা, কিভাবে চালাইতেছে সেগুলো দেখার জন্য। সিইও কে দেখার জন্য আছে বোর্ড অফ ডিরেক্টরসরা, সিইও কে গাইডলাইনস এবং মনিটরিং করার জন্য বোর্ড অফ ডিরেক্টর। আর সিইও হচ্ছে সব অল অপারেশনের দায়িত্বে থাকবে। সিইও প্রতিষ্ঠানের যত কাজ করবেন, যা করতে হবে, অল উইল বি রেসপন্সিবল বাই সিইও। অপারেশনাল ডিরেক্টররা স্যার নীতি নির্ধারণ করবেন, ওটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে সিইও, রাইট। সিইও এবং তার টিম। ডিরেক্টর হচ্ছে মালিক পক্ষ। ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, সিইও আর ম্যানেজিং ডিরেক্টরের মধ্যে পার্থক্যটা কি? ম্যানেজিং ডিরেক্টর হচ্ছে যদি বোর্ডে যিনি আপনার মেম্বার হিসেবে থাকে, ডিরেক্টর হিসেবে তাকে যখন দেওয়া হয়, পাওয়ার দেওয়া হয়,
এক্স অফিসিয়াল মেম্বার হিসেবে সে হয় ম্যানেজিং ডিরেক্টর, ক্লিয়ার। আর সিইও হচ্ছে সকল প্রতিষ্ঠানের যত আপনার এমপ্লয়ি আছে সবার এমপ্লয়ির উপরের পদ যিনি, তিনি হচ্ছে চিফ, যিনি তিনি হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। দুইটা পদ হচ্ছে দুই রকম পার্থক্য। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যে সে আর সিইও কি একই পোস্ট না? না না না, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের একই পোস্ট না। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সেটা ফুল স্যালারি পারসন না, উনি শুধুমাত্র যে আপনার স্ট্র্যাটেজি ফর্মুলেশনের জন্য সে শুধু আসবে, সে জন্য কিছু অনারিয়াম পাবে পার ডে, যেদিন আসবে সেদিনের বেসিসে। স্যার একজন ডিরেক্টরদের তাদের পক্ষে সে কাজ করবে, ডিরেক্টরদের পক্ষে না, আসলে ডিরেক্টরদের সাথে কাজ করবে, শেয়ার হোল্ডারদের পক্ষে কাজ করবে, কিন্তু সেটা শেয়ার হোল্ডারদের এগেইনস্টে যেন না যায় সেইটা সে দেখাশোনা করে, অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করবে। ক্লিয়ার? আমরা আরো পড়ব সামনে, আসলে আমরা যখন কর্পোরেট গভর্নেন্স পুরো কোর্সটা কমপ্লিট করব ইনশাআল্লাহ, তখন দেখবেন আপনারা এগুলো ক্লিয়ার। এখন যে কোশ্চেনগুলো করতেছেন এই কোশ্চেনগুলোই সামনে আমরা পাবো আনসারগুলো। আপনারা একটু মনোযোগ সহকারে এটা দেখবেন, বাসায় পড়বেন। দেন আমরা প্রায় শেষ সময়ে, আমাদের সময় প্রায় শেষের দিকে আসছে। আমরা বলছি এখানে সময়টা কতদিন হবে? 90 দিন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের। হ্যাঁ, 90 দিন ভ্যাকেন্ট রাখা যাবে, 3 বছরের জন্য মেয়াদ হবে, 1 পিরিয়ড সে বাড়াইতে পারবে। হ্যাঁ, 1 পিরিয়ড বলতে 3 বছর, তাহলে 6 বছর এখানে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে। কোয়ালিফিকেশন, এটা আমরা আলোচনা আজকে আর করলাম না। কোয়ালিফিকেশন কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরদের, আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। এখন আপনাদের মানে কোয়ারি কি থাকে সেটাই শেষ করি, অনেকেরই ইয়ে থাকে, সময় আসার 3-4 মিনিট বলেন, আপনাদের কোয়ারি শেষ করি। এখানে তো বলা হয়েছে বোর্ড অফ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর যারা হবে তাদের শেয়ার লেস দেন 1% থাকা লাগবে। যদি শেয়ার না থাকে একটাও, তাহলে কি স্যার ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হতে পারবে? অবশ্যই পারবে, বলা আছে না লেস দেন 1 মানে কি? লেস দেন 1 0 হতে পারে না? জি স্যার। তাহলে তো অবশ্যই পারবে। তাহলে স্যার আমার যেহেতু এই কোম্পানিতে মালিকানা নাই, তাহলে এই কোম্পানির স্বার্থ আমি কেন দেখবো? আমার কোম্পানির মালিকানা নাই বিধায় স্বার্থ দেখতেছেন না। কোম্পানির মালিকানা থাকলে তো আপনি কোম্পানির পক্ষে কাজ করতেন, মালিকদের পক্ষে কাজ করতেন। আপনি মালিকদের পক্ষে কাজ করবেন না। আপনাকে এই জন্য আপনার কোয়ালিফিকেশন দেওয়া আছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কোয়ালিটি কি হবে। আপনি তো জাতির স্বার্থে কাজ করতেছেন। যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কোয়ালিফিকেশনগুলো দেখবেন, তখন দেখবেন কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টররা বিবেক হিসাবে এখানে কাজ করতেছেন। আপনি যেন ফাইন্যান্সিয়ালি যেন ক্রাইম না হয়, আপনি যেন দেশের জন্য ক্ষতি না হয়, শেয়ার হোল্ডারদের জন্য ক্ষতি না হয়, এই জন্য আপনি কাজ করবেন। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, সবাই তো শুধু স্বার্থে কাজ করলে হবে না, কিছু স্বার্থহীনভাবে কিছু কাজ করতে হয়। পলিসি মেকিং এর সময় যাতে ডিরেক্টররা নিজেদের স্বার্থ না দেখে, এই জিনিসটা দেখাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের কাজ। নিজেদের স্বার্থ দেখবে, কিন্তু নিজেদের স্বার্থ দেখতে গিয়ে যেন শেয়ার হোল্ডারদের স্বার্থ পূর্ণ না হয়। মূল কথা হচ্ছে শেয়ার হোল্ডারদের অথবা ইনভেস্টরদের স্বার্থ যেন পূর্ণ না হয়। ক্লিয়ার? জি স্যার। ব্র্যাক ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস আবার ন্যাশনাল ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস হ্যাঁ বলেন, আবার বুঝি নাই, আবার বলেন। এত কমপ্লায়েন্স থাকার পরেও ব্র্যাক ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস একরকম, ন্যাশনাল ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস আরেকরকম। হইতে পারে, সেটা তো হইতেই পারে। দেখুন ওখানেও ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর সবকিছুই আছে স্যার। হ্যাঁ, সবই আছে, কিন্তু আপনার কাজে শুধু কাগজের কলমে, খাতা কলমে 38 টাকা 7 টাকা 30 পয়সা। আচ্ছা, আপনাদের কাজ যেন এত সাউন্ড হয়, আমি নিজেই কিছু বুঝি না, তা আপনারা বুঝেন কিভাবে? হ্যাঁ বলেন, নেক্সট কোনো কোশ্চেন থাকলে বলেন। আর সময় শেষের দিক স্যার। হ্যাঁ, আমি 2 মিনিট সময় নিব, 2-3 মিনিট। আচ্ছা, আপনারা কি শিক্ষা পাইছেন?
জি স্যার পাইছি স্যার, এই যে 9 নম্বর ক্লাসের স্যার শীটটা পাইছি স্যার, কিন্তু স্যার ওই যে কর্পোরেট গভর্নেন্সের সিকিউরিটি অ্যাক্সেস কমিশনের ওই শিটটা দিছে আপনাদেরকে? স্যার কোড অফ গভর্নেন্স, হ্যাঁ জি স্যার এটা পাইছি, আছে স্যার আমাদের কাছে, এবং এটা গ্রুপেও দেয়া আছে, সবাই গ্রুপে ড্রাইভে পেয়ে যাবেন। তাহলে আপনারা সবাই আজকে এটা ভালো করে পড়বেন, নেক্সট ক্লাসে আমরা এটা আলোচনা করব। জি স্যার। হ্যাঁ, সবার কাছে আমার জন্য একটু স্পেশাল দোয়া করবেন, আমরা শারীরিকভাবে একটু দুর্বল আছি, আপনারা সবাই দোয়া করেন। স্যার ওই যে কোড অফ গভর্নেন্স দোয়া করি স্যার, ভালো থাকেন। স্যার ওই কোড অফ সবার জন্য দোয়া করি। হ্যাঁ, সবাই ভালো থাকেন। হ্যাঁ, স্যার ওই গভর্নেন্সের ওই ওইটুকু পড়লেই তো হবে, 32টা পেজ। হ্যাঁ, আপনি ওইটুকু পড়েন, আর আমার শীট আছে না, আমার শীটও তো দিয়ে দিচ্ছে, তাই না? জি স্যার, ওইটাই আছে, ওইটাই পড়বো, ওইটা পড়লেই তো আমি ক্লাস আলোচনা করব, আর পরবর্তীতে কোনো সমস্যা হলে আমি আসি। স্যার ওইটুকু পড়লেই তো হবে কোড অফ গভর্নেন্সের জন্য। স্যার আপনার শীট আর স্লাইড গুলো স্যার ফলো করলেই কি স্যার সাফিসিয়েন্ট? ইনশাআল্লাহ শুধু ওই যে আপনার হিস্ট্রিটা একটু দেখে নিয়েন বই থেকে। স্যার হিস্ট্রিটা বাদ দেওয়া যায় না? মেলে দিবেন। হ্যাঁ, হিস্ট্রিটা বাদ দেওয়া যাবে? স্লাইডগুলো দেওয়া যাবে না? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর স্লাইড দিলে কি হবে, আপনার মনে করেন যে কি বলে না, মানে গাজন নষ্টর মতো হয়ে যাবে আর কি। একসাথে অনেক কিছু পাইছেন, ঘুরে ঘুরে একই জিনিস, ঠিক আছে? এর জন্য আমি স্লাইড দেওয়ার প্রয়োজন মনে করি না, কারণ আপনার যে ওয়ার্ড ফাইল দিচ্ছি সেগুলোই এখানে স্লাইড। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকেন স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদেরকে একটু বেশি বেশি কেস স্টাডির মতো একটু কাজ করাবেন স্যার। সবই কেস স্টাডি। এই যে বললেন যে আপনি মনে করেন যে বলবো যে এরকম একটা ডিরেক্টর আছে, তারা এখানে 5 জন, 10 জন ডিরেক্টর, এর ভিতরে 2 জন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নিয়োগ করলো, একজন বললো যে একজন ডিরেক্টর সঠিক হয় না, আরো নেওয়ার দরকার, এই ক্ষেত্রে আপনার কি মতামত? এটাই একটা কেস স্টাডি। অর্থাৎ আপনি যে নিয়ম জানলেই কেস স্টাডি, নিয়মটাই আপনার যখন আপনার ব্যাখ্যা করে দিবে সেটাই কেস। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা শেষ করব। স্যার কোশ্চেন নাই স্যার, শেষ স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।